যা 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 বাবা বাবা বাবা। প্রতি বছর গরমের ছুটিতে আমরা সব ভাই বোনেরা মামার বাড়িতে যেতাম। যা 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 যা। ও দাদু, কেমন আছো? যদিও দিদা মারা গেছেন অনেক বছর হলো, দাদু আর দুই মামাই আছেন। বড় মামা সংসার করলেও ছোট মামা হলেন একদম অন্য রকম মানুষ। বিয়ে থাওয়া করেননি, ভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায়, কোনো এক জায়গাতে বেশি দিন থাকতে পারে না। কিন্তু আমরা সেবার যখন মামার বাড়িতে গেছিলাম, খবর পেলাম ছোট মামা এবার অনেক দিন পরে বাড়িতে এসেছে, দিন তিনেক আগে। যথারীতি আমরা ভাই বোনেরা গিয়ে দেখা করে এলাম। সবার সাথে সাক্ষাৎ থাকলেও আমার সাথে মামার মনের টান বা ভাব একটু বেশি, কারণ জন্মের পর বছর তিনেক এই দাদুর বাড়িতেই ছিলাম। ছোট মামার কোলে পিঠেই আমার বড় হওয়া। ছোট মামা, তুমি এতদিন বাড়ির বাইরে কি করে থাকো গো? বাড়ির কথা তোমার মনে পড়ে না? সবার কথাই মনে পড়ে রে, কিন্তু ওই যে আমি আবার এক জায়গাতে বেশি দিন থাকতে পারি না। আর তাছাড়া এবার গেছিলাম অযোধ্যা পাহাড়ের কাছে, সেখানে বামুনডুড়ির শ্মশানে এক যোগীর সাথে আমার দেখা হয়েছিল, যার কাছ থেকে অনেক দিন ধরেই গুড় কিছু তন্ত্র সাধনা শিখলাম, বুঝলি? তা কেমন সাধনা গো মামা? ওসব থাক ভাগনা, এখন তুই এখন বুঝবি না, আর একটু বড় হ, তারপর বলবো খন। একমাত্র মামাই ছিল এমন। পুঁথিগত বিদ্যার বাইরে এই দুনিয়াতে যে কত কিছু আছে তা মামার কাছেই তো জানা। এই জন্যেই ছোট মামা আমার কাছে সবচেয়ে পছন্দের। সেদিন সন্ধ্যা থেকেই আকাশটা মেঘলা ছিল, মাঝে মাঝেই কখনো জোরে বা কখনো আস্তে বৃষ্টি হয়েই চলেছে। আমি জানলার ধারে বসে বাইরের বৃষ্টি দেখছি। এমন সময় ছোট মামা আমাকে ডাকতে ডাকতে ঘরে ঢোকে। কি রে শুভ, শুধু ঘরে বসেই বাইরে তাকিয়ে বৃষ্টি দেখলে হবে? এই বৃষ্টির ভরপুর মজা নিতে হবে তো। বুঝতেই পারলাম নিশ্চিত মামার মাথায় কোনো বুদ্ধি চেপেছে। তো মামা, তুমি নিশ্চয়ই কোনো পরিকল্পনা করেছো, ঠিক তো? একেবারেই তাই। অনেক দিন মাছ ধরা হয়নি জানিস তো, তাই আজ এই বৃষ্টির ভিতরে মাছ ধরবো ভাবছি। মাছ ধরবে? তা কোথায়? কেন, গ্রামের পিছনের ওই যে কবরের পাশের পুকুরটাতে। আমার তো কথাটা শুনে বেশ অস্বস্তি হলো। এই বৃষ্টির রাতে আবার কবরের পাশে? কিরে, এত কি ভাবছিস? ভুলে গেলি নাকি আগে কতবার ওই পুকুরে মাছ ধরেছি? তুইও তো কতবার আমার সাথে গেছিস ওখানে। মামার কথাতেই মনে পড়ে, সত্যিই তো কতবার ওখানে মামার সাথে মাছ ধরতে গেছি। বিশেষ করে পুকুরের পিছনে জঙ্গলের কাছে একটা ছাউনি আছে, সেইখানেই বসে মাছ ধরা যায়। আর ওই পুকুরের মাছের স্বাদ সত্যিই আলাদা। তবে মামা না থাকাতে বিগত কয়েক বছরে ওদিকে আর যাওয়াই হয়নি। মামা, মনে পড়েছে, তুমি অনেক দিন ছিলে না বলে আর যাওয়া হতো না। আমরা এইসব কথাই আলোচনা করছি, এমন সময় আমার মাসির মেয়ে মনি এসে ঘরে ঢোকে। ওইদিকে ভুলেও যেও না মামা, ওইদিকে যাওয়া মানে নিজেদের বিপদ নিজেদেরই ডেকে আনা। আমি আর মামা দুইজনেই জিজ্ঞাসা ভরা চোখে মনির দিকে তাকালাম। ওদিকে যাওয়া যাবে না, বিপদ হতে পারে, কি সব বলছিস? একদম ঠিক বলছি মামা। আজকে মা আর দাদুর আলোচনাতে ওই পুকুরের কথা জানতে পারি। সেই পুকুর নাকি এখন ভীষণ বিপদের, ওখানে নাকি এক আত্মার বাস। কি বলছিস রে?
হ্যাঁ গো মামা, তুমি না হলে একবার দাদুকে জিজ্ঞাসা করে দেখো। মামা তখনই দাদুর ঘরের দিকে চলল, আর পিছু পিছু আমিও চললাম। বাবা, মনির মুখে শুনলাম গ্রামের পিছনের ওই কবরের পাশের পুকুরে নাকি কেউ এখন মাছ ধরতে যায় না, তাই? দাদু বসে বসে ঠাকুরের মালা জপ করছিল। কেন রে, ওই পুকুরে তোর আবার কি কাজ পড়লো? না, ওই এমনি ভাবছিলাম এই বৃষ্টির সময় নিশ্চয়ই ওই পুকুরে অনেক মাছ এসেছে হয়তো, তাই। তাই কি? একদম ভুলেও যাস নে বাবু, সেই পুকুর এখন আর আগের মতো সাধারণ পুকুর নেই। কেন বাবা, কি হয়েছে ওখানে? তুই তো বছর 5 গ্রামে ছিলিস নে, তাই জানিস নে। ওখানে বছর 3 আগে গ্রামের এককালীন জমিদার হাজির মিয়ার ছেলের বউ রুকমা পুকুরের পাশের এক আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ও মরে গেলেও ওর আত্মা ওখানেই থেকে গেছে। ওই পুকুরটা তো সেই জমিদারের লোকেরা মাছ ধরতে গিয়ে মারা গেছে অনেকেই। এমনকি গ্রামের 2-1 পুকুরে ছিপ ফেলতে গিয়েও কি ভয়ঙ্কর কিছু দেখে পালিয়ে এসেছে। সেই সব কথা চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়ে, আর এখন ওই পথে ভুলেও কেউ মারায় না। আমি জানি তুই একসময় ওখানে গিয়ে মাছ ধরতিস, বিশেষ করে এই বর্ষার সময়টা। ওই কথা এখন ভুলেও ভাবিস না বাবু। ওখানে যাওয়া মানে মহা বিপদ ডেকে আনা। দাদুর কথাগুলি মামা খুব মন দিয়ে শোনে, কোনো কথার উত্তর দেয় না, সব শুনে কেবল জানায়, আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যাব না ওখানে, তুমি চিন্তা করো না। আমি মামার এই আচরণে বেশ খানিকটা অবাক হলাম। মামা চুপচাপ কোনো কিছু মেনে নেওয়ার মানুষ তো নয়। আমিও কিছু সময় পর মামার ঘরে উপস্থিত হলাম। মামার ঘরে গিয়ে দেখি সে নিজের খাটে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে একদৃষ্টিতে কিছু একটা ভাবছে। কি ভাবছো গো মামা? মামা আমার প্রশ্নের উত্তর না দিয়েই বলে, বুঝলি শুভ, ঘন্টা 2 এখন একটু ঘুমিয়ে নি, মাঝরাতের দিকে ওখানে যাব। ওখানে মানে? ওখানে মানে কবরস্থানের পাশের পুকুরে মাছ ধরতে। তা দাদু কি বলল শুনলে না? এই জন্যই তো আরও যাব, আমিও দেখতে চাই সত্যি ওখানে কিছু আছে নাকি। তবে শুভ, ভুলেও কাউকে বলিস না যেন কিছু। মামা আমিও তোমার সাথে যেতে চাই। না না ভাগনা, তোর যাওয়ার দরকার নেই। না না, আমি কিছু জানি না, তোমাকে আমার নিয়ে যেতেই হবে, নইলে আমি গিয়ে দাদুকে কিন্তু বলে দেব। তুমি আর কাউকে ভয় না পেলেও দাদুকে যে কতটা ভয় পাও তা আমি ভালো করেই জানি। মামা কেবল হেসে ফেলে, আর কিছুই বলতে পারে না। আচ্ছা ঠিক আছে, যাস আমার সাথে, আমি তো আছি। রাত তখন 1টা পেরিয়েছে। বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আর মামা অন্ধকারের ভেতরে বেরিয়ে পড়লাম সেই পুকুরের দিকে। বৃষ্টি না থাকলেও আকাশটা ঘন কালো মেঘে ঢাকা। আজ রাতটা অমাবস্যা বলেই মনে হচ্ছে। গ্রাম পেরিয়ে সরু কাঁচা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। আরও কিছুটা যেতেই কবরস্থানের পাশে উপস্থিত হলাম। ওই দূরে অন্ধকারে ঢাকা কবরস্থান। অন্ধকারের ভিতর কবরস্থানটা দেখে গাটা যেন বেশ ছমছম করে ওঠে। কবরের দিকে তাকাতেই মনে হলো এই কবরের নিচে শুয়ে আছে যারা, তারা কি
এখন এই বৃষ্টির রাতে অন্ধকারে একে একে জেগে উঠে আমাদেরকেই দেখছে। কিরে শুভ, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি আয়। মামার ডাকে কবরস্থানের দিকে আর না তাকিয়ে চলতে শুরু করলাম। কেন জানি মনে হলো কবরস্থানের কালো অন্ধকারের ভিতর দুটি জলজলে চোখ এক দৃষ্টিতে আমাদেরই দেখছে। আরও কিছুটা এগোতেই আমরা উপস্থিত হলাম সেই পুকুরের কাছে। এদিকে যে অনেকদিন কেউ আসে না, তার চারিদিকে জঙ্গল দেখেই পরিষ্কার বোঝা যায়। কয়দিনের বৃষ্টিতে পুকুরের জল একেবারেই থই থই করছে। জল কিন্তু বেশ পরিষ্কার। বাবা, কত বছর পর এলাম এখানে, খুব ভালো লাগছে বুঝলি। দেখে মনে হচ্ছে অনেক মাছ পাওয়া যাবে এখন। আর তাছাড়া সেই বিষয়টাও তো আছে। মামা যেন আরও কিছু বলতে গিয়েও থেমে গিয়ে বলে, ওই দেখ ভাগনা সেই বসার জায়গাটা, চল ওইখানেই যাই। আমি আর মামা গিয়ে সেই পুকুরের পাড়ে গিয়ে বসলাম। আশেপাশের জঙ্গলগুলি কিছুটা পরিষ্কার করে নিলাম। নে নে শুভ, তাড়াতাড়ি নে, এবার ছিপটা ফেল। মামা ছিপে পিঁপড়ের ডিমের টোপ লাগিয়ে জলে ফেলে। মামাকে দেখলাম জলের টোপ ফেলে কেন জানি না বারবার এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখার চেষ্টা করছে। মামা, তুমি কি দেখছো গো? বুঝলি শুভ, কেন জানি না আমার মনে হচ্ছে এখানে অদৃশ্য কেউ যেন রয়েছে। তার উপস্থিতি আমি বেশ টের পাচ্ছি, এবং আমরা যে এখানে এসেছি সেও সেটা বুঝতে পেরেছে। কোথায় মামা, কোথায়? এখানে তো কাউকেই দেখছি না। আরে বোকা, সব কিছুই কি আর চোখে দেখা যায় রে? মামা একবার পুকুরের দিকে আর একবার গাঢ় অন্ধকারের দিকে তাকাতে থাকে। হঠাৎ একটা ঠান্ডা বাতাসের ঝটকা শরীরকে শিহরিত করে চলে যায়। পুকুর পাড়ের আম গাছটা যেন দুলে ওঠে। কেউ যেন গাছের এক ডাল থেকে অন্য ডালে যাচ্ছে। কোনো এক রাত পাখি কর্কশ স্বরে ডেকে ওঠে। পুকুরের ঠিক মাঝখানে জলটাও ঢেউয়ের তরঙ্গের মতো দুলে ওঠে। এরই মাঝে বেশ কয়েকটা মাছও ধরে ফেলল মামা। ও মামা, বেশ কয়েকটা তো মাছ ধরা হয়ে গেছে। মাঝরাতও হয়ে এসেছে, আর আমারও না খুব ভয় ভয় করছে। চলো না বাড়ি যাই। হঠাৎ পিছনের আম গাছের দিকে চোখ পড়তেই শরীরের ভিতরে বরফ ঢেলে দেওয়ার অনুভূতি বয়ে যায়। দেখলাম একটি মেয়ের শরীর আম গাছের একটা ডালে ঝুলছে, কিন্তু তার চোখ খোলা আর আমাদের দিকে একই দৃষ্টিতে তাকিয়ে আছে। মামা, মামা, আমি এখানে আসা থেকেই একটা অশুভ শক্তির ইঙ্গিত পাচ্ছিলাম। তোমাকে এখন দেখে আমার সে ধারণাটাও ঠিক হলো। কেন এসেছো এখানে? জানো না এখানে কেউ আসে না? আমাকে সবাই ভয় পায়, আর যে কজন আমার মৃত্যুর জন্য দায়ী তাদের সবাইকে শাস্তি দিয়ে ফেলেছি। কেবল একজন এখনো বেঁচে আছে, সেও যে আর ভয়ে এখানে আসে না। তুমি এখানে কেন? আর আজও তোমার মুক্তি হয়নি? অন্যরা তো এত সময়ে ভয় পেয়ে পালাতো, না হলে সংজ্ঞা হারাতো। তোমরা ভয় পাচ্ছ না বুঝি? আমি বেশ কদিন তন্ত্র সাধনা করেছি, আর তার থেকেই বুঝতে পারছি তুমি আমাদের কোনো ক্ষতি করতে চাও না। কিন্তু সবাই তো বলতো আমি নাকি ডাইনি, আমার ছায়া নাকি ভালো না। 10 বছরের বেশি যদি কোনো আত্মার মুক্তি না হয়, তাহলে তার আর জন্ম হয় না এবং সে নরকে চলে যায়। আর আমি শুনেছি তুমি এখানে 5 বছরের বেশি সময় ধরে আছো, তাই তোমার মুক্তি দরকার। এমন সময় কবরস্থান থেকে কিছু করুণ কান্নার শব্দ ভেসে আসছে, যেন এবার সত্যি সত্যি একে একে সবাই জেগে উঠছে। জীবিতদের থেকে মৃতরা মনে হয় অনেক বেশি মায়াশীল হয়, তারা যেন কষ্টটা বোঝে। তোমার কি হয়েছিল
আমাকে সব বলো। আত্মাটি ঠিক ওই অবস্থাতে তার করুণ কাহিনী বলতে শুরু করে। আমার নাম ছিল রুকমা। এককালীন জমিদার ও এই গ্রামের সবথেকে বড় লোক জাহির মিনছার ছেলে সালেমের সাথে আমার নিগাহ হয়, কিন্তু বিয়ের 3 বছর পরেও 2টি মেয়ে হওয়াতে তারা ভাবে আমি নাকি ডাইনি, ছেলের আত্মা খেয়ে কেবল মেয়েই জন্ম দিচ্ছি। 4 বছরের সময় যখন আবার সেই মেয়েই জন্ম নিল, তখন আমার মেয়েকে মেরে কোথায় যেন সরিয়ে দেওয়া হয়, আর আমাকে ডাইনি সন্দেহ করে এই গাছে ঝুলিয়ে মারে, আর প্রচার করে আমি নাকি আত্মহত্যা করেছি। কথাগুলি শুনে সত্যি সব ভয় চলে গিয়ে কেবল কষ্ট আর বেদনা থেকে যায়। শাস্তি দিলে না তাদের? কেবল জমিদারের ছেলেই বেঁচে আছে, কিন্তু আমার শক্তি এখানেই আটকে আছে, তাই আর আমি দেওয়াবো তার শাস্তি। কিভাবে? তুমি আমার দেহে প্রবেশ করবে। মানে? তান্ত্রিক পদ্ধতিতে সবই হয়। তুমি আধ ঘন্টার জন্য আমার শরীরে প্রবেশ করে ওকে শাস্তি দিয়েই চলে আসবে। এরপর মামা পুকুরের কাছে বসে এক গুড় মন্ত্র পড়তে শুরু করে। কিছু সময় পর আত্মাটি যেন হঠাৎ করে এক অদৃশ্য ও অদ্ভুত শক্তি বলে মামার শরীরে প্রবেশ করে। মামা কেবল পাথরের মতো চোখ বুজে বসে রইল। আমি অবাক দৃষ্টিতেই চেয়ে রইলাম। এ কি, এত রাতে দরজাতে কে ধাক্কা দিচ্ছে, আর উপরে এলোই বা কি করে? সেলিম গিয়ে দরজা খোলে। অন্ধকারে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি। এই, কে তুই, আর এখানে এলোই বা কি করে? এ কি, যাকে ডাইনি বলে মারলে তাকেই চিনতে পারছো না? ছায়ামূর্তিটি ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে আসে। এ কি রুমকা, তুমি? নিমেষে রুকমার একটি হাত সেলিমের গলা ধরে শূন্যে ভাসিয়ে সজোরে আছড়ে ফেলে মেঝের উপর। হঠাৎ মামা আবার তাকায়। শরীর থেকে হাওয়ার মতো বেরিয়ে আসে রুকমার আত্মা। হাত জোর করে প্রণাম জানিয়ে বাতাসে মিলিয়ে যায়। মামা মামা আমি তো কিছু বুঝতে পারছি না। কাল সকালেই জানতে পারবি, এখন বাড়ি চল। পরের দিন সকালে খবর পেলাম এককালীন জমিদারের ছেলে সালেম গত রাতে মুখে রক্ত উঠে মারা গেছে। সব কিছুই নিমেষে পরিষ্কার হয়ে যায়। বুঝলাম মুক্তি পেয়েছে রুকমা।